সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বানারহাটে বিজেপির নির্বাচনী র্যালি, মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে জনস্রোতের ঢেউ। জলপাইগুড়ি সদরে নতুন সমীকরণ প্রার্থী হিসেবে কৃষ্ণ দাসের বড় পরীক্ষা। তৃণমূল বিজেপি উত্তেজনা, প্রার্থীর গ্রেপ্তার ও মনোনয়ন বাতিলের দাবিতে থানায় বিক্ষোভ। এবার আসছে বিস্তারিত সংবাদে। বানারহাটে বিজেপি নির্বাচনী প্রচারে যেন জনস্রোত। জনপ্রিয় নেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে ধূপগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের সমর্থনে এক বিশাল র্যালির আয়োজন হলো। এদিন চা বাগানে ফুটবল ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রা এলআরপি পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে। পথে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ব্যানার, স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। র্যালিতে বিপুল পরিমাণে সংখ্যক দলীয় কর্মী সমর্থক, চা বাগানের শ্রমিক এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বর্তমান অবস্থা, উন্নয়ন আর পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়। প্রার্থী নরেশ চন্দ্র রায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন, পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নের কথা তুলে ধরেন। সমগ্র কর্মসূচি ঘিরে বানারহাট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক মহলের মতে এই ধরনের বৃহৎ সমাবেশ আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবই ফেলতে পারে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ধূপগুড়িতে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ধূপগুড়ি থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। প্রায় 30 মিনিট ধরে চলে এই বিক্ষোভ, যেখানে বিজেপি প্রার্থী নরেশ রায়ের মনোনয়নপত্র বাতিল ও তার গ্রেফতারের দাবি তোলা হয়। জানা গেছে, এর আগেই বুধবার রাতে বিজেপি প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা থানায় বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপির কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। তবে বিক্ষোভ চলাকালীন বিজেপি প্রার্থী ধূপগুড়ি থানার আইসি প্রশান্ত চামলিং এর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। দাবি করা হয়েছে, তিনি আইসিকে পকেট থেকে হাত বের করে কথা বলার নির্দেশ দেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। তাদের অভিযোগ, যিনি নিজেকে প্রাক্তন সেনাকর্মী বলে দাবি করেন, তিনি কিভাবে একজন পুলিশ আধিকারিকের সঙ্গে এমন আচরণ করতে পারেন। পাশাপাশি তৃণমূলের আরও দাবি, তাদের দলীয় প্রচারে বাধা দেওয়া হচ্ছে এবং কর্মীদের মারধর করা হচ্ছে। জেলার সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, ভোটের আগে বিজেপি ধূপগুড়ির শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেছে বিজেপি প্রার্থী। ধূপগুড়ির মানুষ সব দেখেছেন। অবিলম্বে তার মনোনয়ন বাতিল ও গ্রেফতার করতে হবে। তৃণমূল জানিয়েছে, তারা শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। এই শান্তিপ্রিয় জায়গায় কখনো কোনো অশান্তি হয়নি। পর 3-4টি ঘটনা তারা অন্যায় ভাবে 4 নম্বর ওয়ার্ডেও ঘটেছে। তারা কি ভাবছে তৃণমূল কংগ্রেস চুরি পড়ে আছে? না, তৃণমূল কংগ্রেস চুরি পড়ে নেই। আমরা চাই ধূপগুড়ি শান্তি, আর অশান্তি যদি করতে হয় মাঠে নামতে বলুন, যা করণীয় সুস্থভাবে নির্বাচন হোক, মানুষ যাকে রায় দিবে সেটা মাথা পেতে নেব। জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম কমলেশ রায়। এলাকায় লাদেন নামে পরিচিত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কমলেশ তার বাবা মায়ের সঙ্গে বাড়িতেই থাকতেন। শনিবার সকালবেলায় ঘরের ভেতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রতিবেশীদের অনুমান, ঘুমন্ত অবস্থায় তার মাথায় আঘাত করে খুন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, মৃত যুবক অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে কোতোয়ালি থানার মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করে তদন্ত। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কি দেখলাম, সকালে উঠে শুনলাম ক্লাবে একটা মার্ডার হয়ে গেছে।
আচ্ছা। যেটা শুনলাম, তো এখন আছি দেখতেছি একটা ঘরের ভিতরে পড়ে আছে, দেখতেছি মাথার কোনো আঘাত করা আছে, ধারালো অস্ত্র দিয়ে মনে হয় আঘাত করছে। আচ্ছা। দেখলাম ঘটনাটা মর্মান্তিক আর কি, দুঃখজনক ঘটনা। সকাল সকাল এরকম একটা দুঃখজনক ঘটনা। কখন হতে পারে এই ঘটনা? এখন তো যা দেখা যাচ্ছে রক্তগুলো তো মোটামুটি তাজাই আছে, যা মোটামুটি আইডিয়ার হচ্ছে, আমার আইডিয়ারে আর কি এই গোটা অনুমানিক মোটামুটি 2টা-3টার দিকে এরকম মানে ঘটনা করতে পারে আর কি, যেটা রক্তটা দিকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কি নাম ওনার? ওনার নাম তো আমরা এদিকে ডাক নাম তো লাদেন করে ডাকি, ওর ভালো নাম হচ্ছে কমলেশ রায়। কি আছে বাড়িতে? আমরা জানি ওর বাবা মা আর একটা ছোটো মনে হয় বাচ্চা আছে। বয়স কত হবে? বয়স তো অনুমানিক এই কত 30 পার হইতে পারে, 30 যাবো। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা হয়েছে। আজকে সকালবেলা এখানকার লোকাল পঞ্চায়েত আমাদের থানায় ইনফর্ম করে যে ঘরের মধ্যে একজন লোক ইনজুর্ড অবস্থায় পড়ে আছে, সম্ভবত সে মারা গেছে, এটা জানালেন আমাদেরকে। তারপরে আমি আমার সুপিরিয়রকে জানাই, ওসিওপি মানিকগঞ্জ, উনি আমাকে এটা দেখার জন্য পাঠালেন। এসে তো দেখলাম আপনাদের সম্মুখে, সবার সম্মুখে, যে ঘরের মধ্যে একজন ছেলে মাথার চোট লাগা অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছেলেটার নাম কমলেশ রয়, ডাক নাম পাপন, আনুমানিক বয়স 32, বাবার নাম রবি রায়। এই বাড়িতে ছেলেটার বাবা মা এবং ছেলেটা থাকতেন বাড়িতে। তো এখন আমরা বডি পোস্টমর্টমের জন্য অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে। কিছু কি জানতে পারলেন? দেখি ইনকোয়ারি সাপেক্ষ ব্যাপার, দেখা যাক। পিনাকি শীলের রিপোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন দল নিজেদের সংগঠন শক্তিশালী করা ও জনসংযোগ বাড়াতে জোর দিচ্ছে। এই প্রেক্ষাপটে শুক্রবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনভর নিবিড় প্রচার চালান। প্রচারের সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন পরিষেবার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে এলাকায় আরও উন্নয়নের আশ্বাস দেন তিনি। এদিনের প্রচারের মধ্যেই রাজনৈতিক সমীকরণে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বামফ্রন্ট ও বিজেপি ছেড়ে 4টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নির্মল চন্দ্র রায় বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা ক্রমশ তৃণমূল কংগ্রেসের প্রতি বাড়ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। নির্বাচনের প্রাক্কালে তার এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এই প্রতিজ্ঞা স্তম্ভকে শুধুমাত্র প্রতীকী উদ্যোগ হিসেবে নয়, বরং আগামী দিনের উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা হিসেবেই তুলে ধরেছেন প্রার্থী। রামমোহন রায় জানান, বিধায়ক হিসেবে নির্বাচিত হলে ময়নাগুড়ির সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে, আর সেই প্রতিশ্রুতিগুলিকেই একত্রে এই স্তম্ভে তুলে ধরা হয়েছে। ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি এবং জানান, জল্পেশ জটিলেশ্বর বটেশ্বর মন্দিরকে ঘিরে একটি উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। এর ফলে এই ঐতিহ্যবাহী স্থানগুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটনের প্রসার ঘটবে বলে আশাবাদী তিনি। পরিকাঠামোর ক্ষেত্রেও বড় পরিকল্পনার কথা শোনান প্রার্থী। ইন্দিরা মোড়ে একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব রয়েছে, যা বাস্তবায়িত হলে এলাকার যানজট অনেকটাই কমবে বলেও মনে করা হচ্ছে। যুব সমাজের উন্নয়নেও গুরুত্ব দিয়েছেন রামমোহন রায়। তিনি জানান, ময়নাগুড়িতে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। পাশাপাশি উচ্চশিক্ষার প্রসারে একটি মহিলা কলেজ নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন প্রার্থী। তার কথায়, মানুষের ভরসা পেলে এই প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সব মিলিয়ে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভকে শুধুমাত্র একটি নির্বাচনী প্রচার কৌশল নয়, বরং ময়নাগুড়ির ভবিষ্যৎ উন্নয়নের একটি ঘোষণাপত্র হিসেবেই তুলে ধরতে চাইছেন রামমোহন রায়। প্রথমত কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ির গণদেবতার আশীর্বাদে ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক নির্বাচিত হওয়ার পর
আমরা দায়বদ্ধ মানুষের পাশে থেকে মানুষের কাজ করবার জন্য। আজকে আপনারা জানেন 10 প্রতীক্ষার স্তম্ভ আমরা সূচনা করলাম। তার মধ্যে প্রধান যদি ব্যাপার বলে যে আমাদের রামসাই এলাকা থেকে নাথুয়া যাওয়ার যে রাস্তা, সেখানে ধূপগুড়ি থেকে ঘুরে গেলে প্রায় 20 কিলোমিটার রাস্তা দূরত্ব, সেটাকে সহজসাধ্য করবার জন্য সেই নদীর ওপরে একটা সেতু নির্মাণ। আপনারা জানেন ইন্দ্রামোড়, সেখানে 10টার পরে প্রচণ্ড যানজট হয়, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা ফ্লাইওভার নির্মাণ, সেই জায়গায় যদি ফ্লাইওভারটা থাকে এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে। ময়নাগুড়িতে একটা মহিলা কলেজ স্থাপন, পাশাপাশি ময়নাগুড়িতে অনেক প্রতিভা সম্পন্ন খেলোয়াড় আছে যারা শুধু ময়নাগুড়ির মধ্যে থেমে নাই, ময়নাগুড়ি তথা জেলা তথা রাজ্য তথা দেশের হয়ে আমাদের সুনাম অর্জন করছে। সেই খেলোয়াড়কে মান্যতা দেওয়ার জন্য, তাদের প্রতিভাগুলোকে প্রকাশ করে তুলে দেওয়ার জন্য ময়নাগুড়িতে একটা স্পোর্টস কমপ্লেক্স, এছাড়াও ব্যবসায়ী সমিতির অনেক ছোট ছোট সমস্যা আছে তাদের পাশে থাকানো, ময়নামাতা কালী মন্দিরকে নিয়ে আগামী দিনের সেই বোর্ড গঠন করে সে তার উন্নয়ন করা, জলপেট জলেশ্বর বটেশ্বর 3 মন্দির নিয়ে একটা উন্নয়ন বোর্ড গঠন করে তার আবার উন্নয়ন করা, এই কাজগুলোই আমাদের থাকছে। প্রচারে যথেষ্ট সারা পাচ্ছি, যেখানেই যাচ্ছি ময়নাগুড়ি গণদেবতা তার সন্তান রামমোহনকে কেউ কোলে, কেউ বুকে জড়িয়ে ধরছে, কেউ মাথায় আশীর্বাদ দিচ্ছে। প্রত্যেকের একটাই কথা, বাবা তুমি জয়লাভ করবে, শুধুমাত্র সময় লাগবে। জলপাইগুড়ি জেলার মালবাজার বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের আগে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি সামনে এলো। বিজেপি সহ একাধিক দল ছেড়ে প্রায় 200 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। জানা গেছে মোট 65টি পরিবারের সদস্যরা এদিন আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখান। এদিন আয়োজিত এক যোগদান কর্মসূচিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজগঞ্জ ও ডাবগ্রাম ফুলবাড়ি কোঅর্ডিনেটর কৃষ্ণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরাও। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে কৃষ্ণ দাস জানান, উন্নয়নের স্বার্থে এবং মুখ্যমন্ত্রীর কাজের ওপর আস্থা রেখেই সাধারণ মানুষ দলে যোগ দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের গণযোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং বিরোধী শিবিরের ওপর চাপ বাড়াবে। ক্রান্তি ব্লকের মতন গুরুত্বপূর্ণ এলাকায় এই ভাঙন ভবিষ্যতে নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী দিনেও আরও বেশ কিছু পরিবার তৃণমূলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা এই প্রবণতাকে আরও জোরদার করতে পারে। মালবাজার বিধানসভা 12 জিপির নাম হচ্ছে রাজাডাঙ্গা, জায়গার নাম হচ্ছে বারোগড়িয়া। এখানে 65টা পরিবার জয়েন করলেন। প্রায় ভোটার সংখ্যা 200-র উপরে ভোটার সংখ্যা জয়েন করলেন। এই জয়েনিংয়ের ফলে মালবাজারের শক্তি আরও বৃদ্ধি হলো। মালবাজার আমরা এমনিতেই লিড আছে, লিডটা আমাদের আরও বাড়বে এবং লোক যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়িতে আমরা সাথে করবো, সাথে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন রাজনৈতিক আবহ, যার কেন্দ্রে তৃণমূল এর প্রার্থী কৃষ্ণ দাস। জেলার রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত আর প্রভাবশালী মুখ তিনি। এতদিন সংগঠনের নেপথ্যে থেকে একাধিক নির্বাচনের রণকৌশল তৈরি করলেও এবার সরাসরি প্রার্থী হিসাবে ময়দানে নেমে নিজের নেতৃত্বের বড় পরীক্ষার মুখে দাঁড়িয়েছেন। প্রার্থী হওয়ার পর তার দায়িত্ব আরও বেড়েছে। জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি সেলের সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি জেলার 7টি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কাজও তাঁর কাঁধে। ফলে দিনভর ব্যস্ত সূচি নিয়েই ছুটে বেড়াচ্ছেন তিনি। ভোরে নিজের কেন্দ্রে জনসংযোগ, বিকেলে অন্য কেন্দ্রের দলের প্রার্থীদের সমর্থনে সভা। নিজের কেন্দ্রেও প্রচারে খামতি রাখছেন না কৃষ্ণ। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন, প্রবীণদের খোঁজ খবর নিচ্ছেন, যুব সমাজের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। সব ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সঙ্গে এই সরাসরি যোগসংযোগকেই তিনি নিজের প্রধান শক্তি হিসাবে তুলে ধরছেন।
প্রচারের ফাঁকেই কখনো দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, আবার কখনো সাধারণ কর্মীর বাড়ি গিয়ে সাদামাটা খাওয়া দাওয়া। এই সহজ মেলামেশা তার জনপ্রিয়তা বাড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কর্মী সমর্থকদের সঙ্গে তার এই নিবিড় সম্পর্ক নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে। প্রচারের ঝড়ের মধ্যেও আত্মবিশ্বাসী কৃষ্ণদাস জানান, উন্নয়ন, সংগঠন, মানুষের ভরসাকে সামনে রেখেই এগোচ্ছে তৃণমূল। জলপাইগুড়ি জেলায় ৭-৭ করার লক্ষ্য নিয়ে জোর কদমে চলছে প্রচার। সব মিলিয়ে অভিজ্ঞতা, সংগঠনের শক্তি আর ব্যক্তিগত যোগাযোগ, এই তিনের সমন্বয়ে কৃষ্ণদাস এবারে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে এক শক্তিশালী দাবিদার হিসাবেই উঠে এসেছেন। এই লড়াই ঘিরে প্রত্যেক দিন তৈরি হচ্ছে নতুন সমীকরণ, নতুন প্রত্যাশা। আপনারা জানেন যে রাজনীতি সব থেকে শ্রেষ্ঠ নীতি, এটা তো চাপ বিরাট, আর এতটা দায়িত্ব যখন দিচ্ছে দেখতে হচ্ছে সব জায়গায়, তো সব নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। এবং কাজ যেটা পরিষ্কার কথা সেটা হচ্ছে যে ম্যাথ অনুযায়ী হচ্ছে, চাপ আছে কিন্তু রেজাল্ট ভালো দিকে হচ্ছে দিনে দিনে, এটা একটা প্লাস পয়েন্ট, এটা ভালো দিক। আমি 8টায় খাওয়া দাওয়া করিনি, সকাল মারায় পড়ি, রাত 2টা অবধি আমার প্রচার চলে, 1:30-2টা অবধি চলে। তারপরে আমি মোটামুটি সম্পূর্ণ বিষয়টা আমি 2 ঘন্টা 4টার মধ্যে সব রিপোর্ট গুলা ঠিক করি। ভোর 4টা থেকে ঘুমাই, আবার 8টার দিকে উঠি। ভালো হবে, খুব ভালো হবে রেজাল্ট, এখন অবধি আমাদের পজিটিভ হয়ে আছে। ভোটের জেরে ধূপগুড়ি পুরো বাস টার্মিনাসে চরম বাস সংকট দেখা দিয়েছে। শিলিগুড়ি ও জলপাইগুড়িগামী যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলেও মিলছে না বাস। হাতে গোনা কয়েকটি বাস চলাচল করলেও তাতে উপচে পড়ছে যাত্রীদের ভিড়, ফলে নিত্যযাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। জানা গিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য অসমের বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে একাধিক রুটের বাস তুলে নেওয়া হয়েছিল। এর জেরেই এই পরিষেবা বিপর্যস্ত। যদিও নির্বাচন শেষ হওয়ার পর ধীরে ধীরে বাস পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে বাস মালিকেরা। এক বেসরকারি সংস্থার কর্মী রাজু রায় বলেন, জলপাইগুড়িতে কাজে যাওয়ার জন্য তিনি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, কিন্তু বাস পাচ্ছেন না। অন্যদিকে শিলিগুড়িগামী যাত্রী সন্তোষ রায়ের অভিযোগ, 30 মিনিট দাঁড়িয়েও বাসের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে সুযোগ নিচ্ছে টোটো চালকেরা। অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তারা। বাস মালিক অরূপ সাহা জানান, অসমের ভোটের কারণে বাস সরিয়ে নেওয়া হয়েছিল। এখন নির্বাচন শেষ হওয়ায় বাস ধীরে ধীরে ফিরছে এবং 1-2 দিনের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে অনেক যাত্রীকেই শেষ পর্যন্ত বাড়ি ফিরে যেতে হয়েছে। কখন থেকে দাঁড়ায় আছেন? আধা ঘন্টা হলো। মানে কি কারণে? গাড়ি নেই? গাড়ি নেই। গাড়িতে কি প্রচুর ভিড়? সেলুর কি ডাক্তার দেখাতে যাবেন? না, একটা সার্টিফিকেট আনতে যাবো। আচ্ছা, মানে বাস কি নেই? বাস নেই তো। আর যেসব বাস আসছে পুরো ভিড়? পুরো ভিড়। কখন থেকে দাঁড়িয়ে আছেন বাস টার্মিনাসে? তো 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। মানে কোথায় যাবেন? আমি জলপাইগুড়ি যাবো। বাস কি নেই? বাস তো শুনতেছি বলে নেই, ভোটের কারণে বাস নেই। মানে কত যাত্রী? প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে। যাত্রী দাঁড়িয়ে আছে, চারদিকে বাস নেই, বাস শর্ট। মানে হয়রানির শিকার হচ্ছেন? হয়রানির শিকার হচ্ছে, কয়েকদিন থেকে হয়রানির শিকার হচ্ছে। আচ্ছা, কোথায় যাবেন আপনি? আমি তো যাবো জলপাইগুড়ি। কারণ এই যে বাসের অমিল, মানে বাস পাচ্ছে না যাত্রীরা। কারণে বলতে যে আসামে ইলেকশন হলো, আসামে ভোটের জন্য গাড়িগুলো ওখান থেকে নিয়েছে, এই জন্যে গাড়ি কম। মানে কবে থেকে এই পরিষেবা স্বাভাবিক হবে? আজকে সব গাড়িগুলো চলে আসবে, কালকে থেকেই পরিষেবা স্বাভাবিক। মানে দেখা যাচ্ছে বিভিন্ন রুটে যাত্রী নেই, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে অনেকে দাঁড়িয়ে রয়েছে। মানে এটা তো বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। এটা কি মূলত এই ভোটের কারণে এই সমস্যা? কারণেই আসামের ইলেকশনের কারণে গাড়িগুলো সব আসাম ইলেকশনে চলে যাবে। মানে 1-2 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে? কালকে থেকেই স্বাভাবিক হয়ে যাবে। আজকেই গাড়িগুলো চলে আসছে, হয়তো বিকালবেলা থেকেই স্বাভাবিক হয়ে যাবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বর্তমানে বাজারে সবজির দাম একেবারে তলানিতে, যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের। পটল বা বেগুন ছাড়া প্রায় সমস্ত সবজির দামই 10 থেকে 20 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। আলুর দাম তো প্রায় নেই বললেই চলে। বাজারে 8 থেকে 10 টাকা কেজি দরে বিকোচ্ছে আলু। টমেটোর দামও 10 টাকা কেজি, সজনে ডাঁটা 20 টাকা কেজি। অন্যান্য সবজিও কার্যত জলের দামেই বিকোচ্ছে। এই পরিস্থিতিতে বাজার করতে গিয়ে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা। তবে সবজি বিক্রেতাদের মতে এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী নাও হতে পারে। সামান্য বৃষ্টি হলেই সরবরাহে প্রভাব পড়বে, সঙ্গে সঙ্গে বাড়বে সবজির দাম। এছাড়াও বাইরের রাজ্য থেকে আমদানির ওপর অনেকটাই নির্ভর করছে বাজার দর।
অন্যদিকে সাধারণ মানুষের একাংশের আশঙ্কা, ভোটের কারণেই আপাতত দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ভোট পর্ব শেষ হলে হঠাৎ করে বেড়ে যেতে পারে শাকসবজির দাম, যা আবারও চাপে ফেলবে মধ্যবিত্ত নিম্নবিত্ত আম পরিবারগুলিকে। সব মিলিয়ে বর্তমানে দাম কম থাকলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না সাধারণ মানুষের মধ্যে। খুব একটা সত্যি না গো, কিন্তু এই আলু পেঁয়াজ করলে এইগুলো অনেক দাম। হ্যাঁ, এগুলো তো আমাদের, তারপরে সবই তো এখন এই সিজনে 60 টাকা পটল, আমাদের পক্ষে অসুবিধা। এই সময় তো দাম কমটা থাকে, দামটা কম আছে কিন্তু এ থাকবে না তো, এই মাসটাই আছে। ইলেকশনের পরে দেখেন কি অবস্থা দাঁড়ায়। ইলেকশনের পরে কি আশা করছেন? ম্যাক্সিমাম দাম বেড়ে যাবে, যেই পেট্রোলের দাম বেড়ে যাবে অনেক দাম বেড়ে যাবে। আর এখন যেহেতু এখন চুপ করে আছে, যেহেতু ভোট সামনে, ভোটটা চলে গেলেই বাদ। আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই, এটা প্রতিবারই দেখছে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলা। কম থাকবে আশা করছেন? কাঁচামালের কথা বলা যায় না, আমদানি করে সব কিছু না, সব কিছু আমদানি করে। যেমন লঙ্কার দাম কমে গেছে, লঙ্কা 40 টাকা হয়ে গেছে, টমেটো 10 টাকা, ভেন্ডি 50-60। বেগুনের দামটা একটু ভালো আছে, কত ভালো বেগুন 30 টাকা, 30-40। এই যে দামটা কি এখন কম রয়েছে? এখন একটু কমই আছে, রেঞ্জের ভিতরেই আছে। আশা করা যাচ্ছে বাড়বে কোন মাস? এপ্রিল মাস তো অনেকটাই পড়ে গেছে। বলা যায় না তো সবজির ব্যাপারটা, এখন বলা যায় এটা আমদানি করে সব কিছু। আমদানি কম হবে, দাম বাড়বে। কতদিন আরো এরকম থাকতে পারে আশা? কী করে বলা যায়, কাঁচামালের ব্যাপার তো। দেখা গেল আমদানি কমে গেল, দাম বেড়ে গেল। আমদানি যেমন আলু মানুষ খাচ্ছে না, ফেলায় দিচ্ছে, আলুর যা ব্যবস্থা হচ্ছে, হঠাৎ দামও বাড়তে পারে। বাড়তেও পারে। সবজির দাম তো আলু পেঁয়াজ একদম দাম কম, আলু পেঁয়াজ লঙ্কা, পটল ভেন্ডি একটু বেশি দাম, সজনাটা একটু দাম বাড়ছে। আর অন্য অন্য জিনিস সবজির দাম আছে, কোয়াশের দাম বাড়ছে, কোয়াশ 30 টাকায় চলে আসছে এখন। সাধারণ মানুষ বলছে যে এটা বলা মুশকিল, এই কারণে ওয়েদারের উপর নির্ভর করে তো। বৃষ্টি না হলে সবজির দাম লেভেলই থাকবে, বৃষ্টি হয়ে গেলে তো দাম বাড়বেই। বৃষ্টি হলে চাষটা কমে যায়, তো ফসলটা কমে যায়। মানে এখন তো এপ্রিল মাস অনেকটাই চলে এসেছে, বর্ষা পড়ে যাচ্ছে, বর্ষা পড়লে তো সবজির দাম বাড়বে। বাঁধাকপি ফুলকপি তো কমে যাবে, পাওয়া যাবে না মার্কেটে। এখন ঝিঙা পটল ভেন্ডি এগুলোই চলবে। ভেন্ডিটা একটু দাম কমবে, বর্ষায় ভেন্ডি। এখন পটল 60 টাকা চলছে, বাইরের পটল, লোকাল ওঠেনি এখনও। লোকালটা অনেক দাম, 150 টাকা কিলো। লোকাল পটল পাওয়া খুব কম যাচ্ছে, লোকাল উঠবে 10 দিন লাগবে তাও নেওয়া। করলাটার দাম বেশি আছে, মাঝখানে দাম কম ছিল, বৃষ্টি হওয়াতে দামটা বেড়ে গেল। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুখবর। উত্তরবঙ্গের অন্যতম বড় ক্রিকেটের আসর জেওয়াইএমএ ক্লাব পরিচালিত নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আবারও চালু হতে শুরু করেছে। প্রত্যেক বছরের মতো এবছরেও এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ক্লাব কর্তৃপক্ষ জানায়, অতীতে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া আন্ডার 19 দলের ক্রিকেটার থেকে শুরু করে রঞ্জি ট্রফি স্তরের খেলোয়াড়রাও অংশ নেন, যা এর মর্যাদা আর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। গত 19 এবং 20 মার্চ টুর্নামেন্ট খেলা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা মাঝপথেই স্থগিত রাখতে হয়। সেই সময় একটি কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছিল, আর একটি অসম্পূর্ণ থেকে যায়। পরে দাদাভাই ক্লাব ওয়াক ওভার দিয়ে দেয় মুখার্জি চ্যালেঞ্জার্সকে। অবশেষে আগামী 11 এবং 12 এপ্রিল সেমিফাইনাল আর ফাইনালের মাধ্যমে আবার মাঠে ফিরছে এই জমজমাট প্রতিযোগিতা। জেওয়াইএমএ ক্লাবের সম্পাদক কিংসুক দে জানান, উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের কাছে এই টুর্নামেন্ট বিশেষ আকর্ষণীয়। তিনি সকল জলপাইগুড়িবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করারও আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের খেলা কালকের থেকে আমরা শুরু করব। এই কিছুদিন খেলা করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগ কারণের জন্য। মাঠও রেডি ছিল না, পিচও রেডি ছিল না, যার ফলে খেলাটা করা যায়নি। তো কালকের থেকে আমরা খেলাটা শুরু করব। ফার্স্ট সেমিফাইনাল 1টার থেকে শুরু হবে, আর সেকেন্ড সেমিফাইনাল বিকাল 5টা 6টা থেকে শুরু হবে। ফাইনাল কবে হবে? ফাইনাল পরশু দিন, ওটা নাইটেই হবে। ওটা 5টা বা 6টার থেকে স্টার্ট করব। কি বলবেন জলপাইগুড়িবাসীকে? না, জলপাইগুড়িবাসীকে একটাই কথা বলবো যে আমাদের এই টুর্নামেন্ট উত্তরবঙ্গের সবাই জানে যে নামকরা টুর্নামেন্ট। এই আমরা ডে নাইট টুর্নামেন্টটা প্রত্যেক বছরই করে থাকি। বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা আসে, টিমরা আসে, খেলে। বড় বড় রঞ্জি প্লেয়াররাও খেলে গেছে, এবারও আসছে। আমাদের ইন্ডিয়া টিমের আন্ডার 19 প্লেয়ারও এখানে খেলে গেছে, তারাও খেলে। তো
আপনারা সবাই একটু আসবেন, খেলা দেখবেন, উপভোগ করবেন, এটাই চাই। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বানারহাটে বিজেপির নির্বাচনী র্যালি, মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে জনস্রোতের ঢেউ। জলপাইগুড়ি সদরে নতুন সমীকরণ প্রার্থী হিসেবে কৃষ্ণ দাসের বড় পরীক্ষা। তৃণমূল বিজেপি উত্তেজনা, প্রার্থীর গ্রেপ্তার ও মনোনয়ন বাতিলের দাবিতে থানায় বিক্ষোভ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।